বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 7 ও 8 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা তাহলে 7 নাম্বার প্রশ্নটি কি রয়েছে সেই প্রশ্নটি একটু দেখে নিই। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, কেননা সর্বপ্রথমে তাহলে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। প্রিয় শিক্ষার্থীরা, 7 নাম্বার প্রশ্নটি রয়েছে, দেখো ক নাম্বার, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -20 হতে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা বড়, তাহলে -20 এর বড়, অর্থাৎ -20 এখানে কিন্তু -20। তাহলে আমরা দেখব তাহলে কি -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচে লেখা হলো। তাহলে -20 হতে বড় -20 হতে বড় 4টি ঋণাত্মক 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচে লেখা হলো বা নিম্নে লেখা হলো। এখন আসলে আমরা একটা জিনিস, আমরা এটা কিভাবে আমরা -20 হতে বড় কিভাবে আমরা বুঝবো, তাহলে আমরা একটু সংখ্যা রাখার দিকে বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা সহজে দেখো -20 হতে বড় কোন সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে আমরা একটু সংখ্যা রাখা, আমরা সব সময় কি করব, এই অধ্যায়ের যখনই যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো প্রশ্নের উত্তর চাক না কেন, আমরা সংখ্যা রাখাতে চলে যাব। তাহলে কিন্তু আমাদের জন্য উত্তরটা সহজ হবে। যে কোনো জায়গায় আমি একটু রাফ করে নিব, তাহলে এটা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরে দিতে হবে না, খালি 4টা আমরা পূর্ণ সংখ্যা লিখবো, সেটা হচ্ছে -20 হতে বড়। তাহলে -20 হতে বড় আমরা আসলে দেখি, আমরা যদি এখানে 20 লিখি, -20 লিখি, বলো তো -20 হলে ডান দিকে কত থাকবে বলো তো? আমাদের কিন্তু এইদিকে 0 আছে, 0-র পরে কি আছে, -1 আছে, -2 আছে। তাহলে এইদিকে যত যাচ্ছে ঋণের পরিমাণ কিন্তু তত বাড়ছে। তাহলে এখন আসি, আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে এইদিকে একটু যদি দেখি, আমি আগে এখানে 20 লিখলাম না, তাহলে এখানে আমি নির্দিষ্ট দূরত্ব পর এরকমভাবে টান দিচ্ছি, দেখো। তাহলে 0-র পরে আমাদের কিন্তু ডান দিকে ধনাত্মক মানগুলো থাকবে, 0-র বাম দিকে ঋণাত্মক মানগুলো থাকবে, তারপরে কি থাকবে, তারপরে দেখো আমি একটু অসংখ্য এখানে টান দিচ্ছি এইদিকে থেকে, আর এইদিকে 2-1টা দিলাম। তাহলে এইদিকে কি থাকে, 1 2 ধনাত্মকগুলো, 0 ডানে থাকবে ধনাত্মক, আমাদের ডান হাতের শক্তি বেশি, এই জন্য পজিটিভ মানগুলো ডান দিকে থাকবে, আর বাম দিকে ঋণাত্মক মানগুলো থাকবে। তাহলে এটা -1 -2 -3 -4 -5, তারপরে কত, -6, তাহলে এরকমভাবে -7, তারপরে -8 -9, তারপরে -10 -11, এইদিকে যত যাচ্ছি দেখো আমাদের সংখ্যার সাথে কিন্তু সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বাম দিকে যত যাচ্ছি তার মানে ঋণের পরিমাণ কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত, 12 -13, তারপরে -14 -15 -16, তারপরে কত, -16, এটা তাহলে 16 বা -16 -17 প্লাস আমাদের কত, 20 আছে। আমরা তাহলে আরেকটু বাম দিকে যাই, দেখো আমরা এদিকে আরও যদি যাই, তারপর কত, -8 10, তারপরে -19, তারপরে হচ্ছে -20। প্রিয় শিক্ষার্থীরা, বাম দিকে যত যাব তত কিন্তু ছোট হবে, বাম দিকে তুমি যত যাবা তত কিন্তু ছোট হবে, ডান দিকে যত যাবা তত কিন্তু বড় হবে। তাহলে -20 হতে বড়, তাহলে আমার কোন দিকে যেতে হবে, -20 থেকে আমার কোন দিকে যেতে হবে বলো তো? তাহলে -20 হতে আমার ডান দিকে যেতে হবে। কয়টি বড় সংখ্যা লিখতে হবে? 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কোন সংখ্যাগুলো লিখবো? ডান সাইডে যেগুলো থাকবে সেগুলোই বড়। -19 লিখবো, -18 লিখবো, -17 লিখবো, -16 লিখবো, আমরা এই 4টা লিখবো। -20 বাদে আমরা এই 4টা সংখ্যা লিখলেই কিন্তু হবে। তাহলে কি হবে, -19, তাহলে নিচে লেখা হলো পূর্ণ সংখ্যা লেখো। তাহলে আমরা নিচে লেখা হলো, তাহলে কি কি বলে, -19, তারপর কত, -18, আমরা কিন্তু সিরিয়াল লিখেছি, -18 পরে কত, দেখো -18, 19-এর পরে 18, তারপরে কত, -17, তারপরে কত, -17-র পরে -16। আমাদের কিন্তু 4টা বড় সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, ডানের সংখ্যাগুলো যে সংখ্যাটি থাকবে তার ডানেগুলো কিন্তু, বানের যে সংখ্যাটি ডানে থাকবে সেটাই বড়। -13 সাইডে -12 বড়, তাহলে ডানে যেটা থাকবে তারই সেটাই বড়, আর বাম সাইডে যেটা থাকবে সেটাই কিন্তু ছোট। তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে কি
কয় নাম্বার? 7-এর আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিন্তু 7-এর ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। দেখো আমাদের যে প্রশ্নটা বলছে 7 - 20-এর বড়, তাহলে -20-এর বড় কোন সংখ্যায় থাকবে? ডান সাইডে থাকবে। আর -20-এর চাইতে ছোট কিন্তু আরও বামে থাকবে। তাহলে -20-এর চাইতে ছোট কত? -21, -22, -23, -24, এগুলো কিন্তু, অর্থাৎ এটাকে আমরা যদি ঋণাত্মক চিহ্ন হিসাবে বিবেচনা করি, দেখো ঋণ 20, তাহলে এখানে কার? এই সংখ্যার 20 ঋণ রয়েছে 20 টাকা, তাহলে 20 টাকা ঋণ রয়েছে, তাহলে এর কত টাকা? 19 টাকা ঋণ, তাহলে 1 টাকা কম ঋণ, এই কারণে ই বড়। আর এর 20 টাকা ঋণ, তার মানে ঋণের পরিমাণ বেশি, আর এই কারণে ই ছোট। এর ঋণের পরিমাণ এর সাথে দেখো 1 টাকা ঋণ কম, তাহলে 18 টাকা ঋণ। এই 18 টাকা আগে কিন্তু পরিশোধ করতে পারবে, 19 টাকার আর বেশি, তাহলে এই কারণে তাহলে আমরা এভাবে হিসাবটা দেখতে পারি। তাহলে -20-এর চাইতে আমাদের বড় কোনগুলো? বলে 20 টাকা ঋণ, তাহলে এই এর 20 ঋণ আর এর 19 ঋণ, তার মানে আর 1 টাকা ঋণ কম, এরও তার চাইতে 1 টাকা ঋণ কম, এর আরও 1 টাকা ঋণ কম, এর এখানে আরও 1 টাকা ঋণ কম। অর্থাৎ আমি যত ডান দিকে যাব তত ঋণের পরিমাণ কি আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে। এক সময় কি হবে? আমরা 0 পর্যায়ে যাব, তারপরে 1 2 3 আবার ধনাত্মক মানগুলো কিন্তু আসতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রেখায় আমরা কিন্তু উত্তরগুলো সংখ্যা রেখা থেকে সহজে আমরা পেয়ে যাব। এবার এসে আমরা একটু দেখি এবার খ নাম্বার প্রশ্নটি কি রয়েছে। আমরা খ নাম্বার প্রশ্নটি, এই সংখ্যা রেখা কিন্তু তোমাদের দেওয়ার প্রয়োজন হবে না, সংখ্যা রেখা শুধু এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে তোমাকে সহযোগী হিসেবে কাজ করবে, এটা তোমাদেরকে সাহায্য করবে। তাহলে এবার 7-এর খ নাম্বার প্রশ্নটা এবার দেখি। আমাদের 7-এর খ নাম্বার প্রশ্নটি কি রয়েছে। এবার -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -10 হতে ছোট, প্রিয় শিক্ষার্থীরা -10 কোথায় আছে আমি একটু ইন্ডিকেট করি। দেখো এখানে আমাদের লেখা আছে, আমাদের আগের যে ক নাম্বারে করছি সেখানে কিন্তু আমাদের লেখা ছিল। এইদিকে যদি আরও বৃদ্ধি করলে করতে পারো, আরও তুমি বড় করলে করতে পারো, 1 2 3 4 এরকমভাবে চলতে থাকবে ডান দিকে, তত 3 4 5 6 7 8 9 10 তোমার যে কোনো ধরনের প্রশ্নই করুক না কেন, কিন্তু এখন তুমি সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু তুমি উত্তরটা সহজে কিন্তু দিতে পারবে। তাহলে দেখো -10 হতে, -10 কোথায় আছে? আমার এখানে -10 আছে, তাহলে এই -10 হতে ছোট, তাহলে ছোট হলে কোন দিকে যেতে হবে? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বাম দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে? আমার ডান, এটা হচ্ছে ডান সাইড, তাহলে ডান দিকে যাওয়া যাবে না, ডান দিকে যত যাবে তত বড় সংখ্যা, তাহলে বড়টা বাদ দিয়ে আমার কিন্তু -10-এর হতে ছোট 4টি সংখ্যা, তাহলে 10-এর ছোট হলে কোন দিকে যেতে হবে? 10 থেকে তাহলে বাম দিকে যেতে হবে। 4টি হলে কয়টা লিখতে হবে? -11 লিখতে হবে, -12 লিখতে হবে, -13 লিখতে হবে, তারপর -14 লিখতে হবে। তাহলে এটা একটা, দুইটা, তিনটা, আমাদের এই -14 পর্যন্ত লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খ নাম্বার আমরা এখন লিখব -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচে লেখা হলো। আমরা তাহলে এখন নিচে লিখব, সেটা কি কি? তাহলে দেখো -10-এর, তাহলে বাম সাইডে যেগুলো আছে সেগুলো লিখব, -11, তাহলে এখন 4টা লিখতে বলছে, তাহলে আমি -11 -12 -13 -14 আমি বাম সাইড থেকে, আমরা ডান সাইড থেকে বামের দিকেই লিখলাম। তাহলে -11 একটা, তারপরে আর যদি এই মুহূর্তে থেকেও লিখতে পারো তোমরা, -11 -12, তারপরে -13, তারপরে -14। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের, তাহলে শেষে আমরা -14 সংখ্যাটি পেলাম, এটা হচ্ছে আমাদের তাহলে হচ্ছে খ নাম্বারের উত্তর আমরা কিন্তু দেখে নিলাম। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আসে আমরা গ নাম্বার প্রশ্নটি কি রয়েছে সেই গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। গ নাম্বার প্রশ্ন আমাদের কি আছে দেখো, আমরা তাহলে এটা কিন্তু তোমাদের চিত্রে দেওয়া লাগবে না, অঙ্ক উত্তরে কিন্তু ইয়াটা দাগান প্রয়োজন নেই, সংখ্যার আকারটা দাগান লাগবে না, এমনি জাস্ট তোমার উত্তর করতে সহযোগী হিসেবে কাজ করবে। -10 এবং -5-এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো এবার। তাহলে -10 ও কি -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচে লেখা হলো।
নিচে লেখা হলো, আমরা এখন নিচে লিখব। তাহলে -10 ও -5 এর মাঝখানে, তাহলে -10 আর এখানে -5 কোথায় আছে আমার এই দুটার মাঝখানে দেখো কে কে আছে, -9 আছে, -8 আছে, -7 আছে, -6 আছে। তাহলে আমরা এগুলো লিখব। তাহলে কি কি লিখব? -6, -7, -8, -9 এগুলো হচ্ছে আমাদের মধ্যবর্তী চারটি সংখ্যা। তাহলে -6 থেকে লিখি, সমস্যা নেই। -6, -7, -8, -9 এই চারটি হচ্ছে আমাদের তোমার কি -10 এবং -5 এর মধ্যবর্তী চারটি সংখ্যা। এটা তাহলে আমরা সংখ্যা রাখার মাধ্যমে দেখো কত সহজে উত্তরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অঙ্কও কিন্তু আমরা সংখ্যা রাখার মাধ্যমে দ্রুত করতে পারবো। এটা কয় নাম্বার প্রশ্ন? এটা কিন্তু আমাদের গ নাম্বার ছিল। যাই হোক, এটা গ নাম্বারের অ্যান্সারটা আমরা দেখে নিলাম। এবার 8 নাম্বার প্রশ্নটা আমরা এবার দেখবো। দেখো 7-এর ক, খ, গ আমরা তিনটা প্রশ্নের উত্তরে কিন্তু আমরা অতি সহজে কিন্তু সংখ্যা রাখার মাধ্যমে কিন্তু আমরা উত্তরটা দেখে নিলাম। এখন আসি আমরা এবার যে প্রশ্নটি রয়েছে সেটার জন্য এখন আসলে 8 নাম্বার প্রশ্নটা এবার আমরা যদি দেখি, তাহলে 8-এর ক নাম্বার প্রশ্ন আমরা একটু উত্তরটা দেখে নিব কি লেখা যায়। বলছে যে নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স দন্ত স আর মিথ্যা হলে ময় ঋষিকার দিয়ে লিখতে হবে, এবং যদি মিথ্যা হলে বাক্যটিকে শুদ্ধ করো। তাহলে যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটাকে আবার শুদ্ধ করে লিখতে হবে। সংখ্যা রেখার -10 এর ডানে -8 দেখি একটু ডানে আছে কিনা, -10 এর ডানে -8 আছে কিনা একটু দেখে নিই। -10 এর ডানে দেখো -8 আছে, হ্যাঁ দেখো -10 এর ডানে, তারপরে -9, তারপরে -8, তাহলে -10 এর -8টা ডানে আছে, তাহলে এটা সঠিক। তাহলে 1-এর ক নাম্বারটি কি লিখবো? তাহলে আমরা আগে এটা লিখবো। তাহলে প্রশ্ন যেভাবে আছে সংখ্যা রেখার, তাহলে যেটা আছে আগে সেটা লিখবো ক নাম্বার দিয়ে। সংখ্যা রেখায় -10 এর ডানে -8 কি লিখতে বলছে? সঠিক হলে আমাদের দন্ত স লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম দন্ত স, লিখে আমরা একটু ব্র্যাকেট দিলাম যে হ্যাঁ এটা সঠিক, সত্য। তাহলে এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। এবার আসি আমরা খ নাম্বার কি আছে একটু খ নাম্বারটা তুলে নিই। দেখো সংখ্যা রেখায় -60 এর ডানে -70, সংখ্যা রেখায় কত? সংখ্যা রেখায় আমরা লিখলাম সংখ্যা রেখায় -60 এর ডানে, আসলে দেখি -60 এর ডানে -70, এখন দেখো 70 -70, তাহলে -60। প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আসলে -60 কিন্তু যে সংখ্যাটি বড় ঋণাত্মক যদি সে বড় হয় তাহলে ঋণের দিক দিয়ে কিন্তু কি বেশি, ঋণ 70 টাকা ঋণ আর 60 টাকা ঋণ, তার মানে 60 টাকা ঋণ কম কিন্তু আর ঋণের পরিমাণ কম, তাহলে এই -60টায় ডানে আছে। তাহলে আমাদের এইরকমভাবে যদি যায় তাহলে কিন্তু আসলে ঋণাত্মক দিকে দেখো আমরা সংখ্যা রেখার দিকে দেখতে পাচ্ছি যত বাম দিকে যাচ্ছে তত ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে একটু যদি আমরা আরেকটি সংখ্যা রেখা তোমাদেরকে এখানে দেখে দিই তাহলে একটু তোমাদের জন্য সুবিধা হবে। আমরা কিন্তু বেশি না, ধরো এখানে আমরা -50 থেকে লেখা শুরু করলাম, তাহলে এই সাইডে কি হবে বলো তো? ডান সাইডে -49 হবে, 49 হবে। তারপরে কি হবে? এইদিকে যত যাবে তাহলে 51, 52, 53, তাহলে ধরে নাও এখানে 60, -60, এদিকে 60, তারপরে কি -65, এরকমভাবে যদি আমরা যেতে থাকি তাহলে বাম দিকে কিন্তু -70টা বাম সাইডের দিকে আছে। তাহলে সংখ্যা যত বড় সে তত বাম সাইডে আছে, সংখ্যা যত বড় মাইনের চিহ্ন আলা তত কিন্তু বামে। তাহলে দেখা যাচ্ছে আমাদের -60 এর ডানে কিন্তু -70টি নয়, তাহলে কোথায় আছে? -60 এর বামে -70টি অবস্থান করবে। তাহলে এটা আমরা কি লিখবো? এখানে মি লিখতে হবে, মি লিখে ব্র্যাকেট দিতে হবে কারণ মিথ্যা, এটা সঠিক নয়। এখন আসি আমাদের মিথ্যাকে সঠিক করতে হবে। তাহলে কি লিখবো? আমরা বামে লিখবো। তাহলে কি লিখবো? তাহলে শুদ্ধ মানে সঠিক উত্তর লিখেছি এখন। তাহলে অতএব সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, তাহলে আমরা এখন সঠিক উত্তর কি লিখবো? সংখ্যা রেখায় -60 এর কি লিখবো? বামে, 60 এর বামে -70 কি লিখবো? অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে আমাদের সঠিক উত্তর, আর এটা হবে মিথ্যা, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আসি আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। আমরা
গ নাম্বার প্রশ্নটা কি আছে সেটা একটু দেখে নিই। আমাদের এখন গ নাম্বার এবং ঘ নাম্বার আমি দুটো একসাথে লিখেছি। গ নাম্বার আছে, দেখো সবচাইতে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। সবচাইতে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু সবচাইতে ছোট একেবারে বামে, তার মানে কি, তাহলে এটা কিন্তু সঠিক নয়, মিথ্যা। তাহলে আমরা একটু যদি লিখি, তাহলে সবচাইতে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা যা আছে তাই আগে লিখলাম, পূর্ণ সংখ্যা কি -1, এটা কিন্তু সঠিক নয়। কেননা দেখো আমরা সংখ্যা রেখা যদি দেখি, তাহলে এখানে যদি 0 থাকে তাহলে -1, তাহলে সবচাইতে আমরা দেখতে পাচ্ছি -1টা সবচাইতে ঋণাত্মক দিক দিয়ে সবচাইতে বড়, কেননা সর্বডানে একমাত্র -1 আছে, এরপরে আর কোনো -1 ডান সাইডে আর নাই। তাহলে এইদিকে যত আছে তত ছোটোগুলো আছে, তাহলে -3, -4, -5, তার মানে বাম দিকে যত যাবা তত ছোট। তাহলে সবচাইতে ছোট ঋণাত্মক সংখ্যা কি ডান সাইডে থাকবে, না সবচাইতে ঋণাত্মক সংখ্যাটা সবচাইতে বামে থাকবে? ঋণাত্মক ছোট সংখ্যা সবসময় কি থাকবে, বাম সাইডে থাকবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা, তাহলে 1টা হচ্ছে আমাদের কি হবে, কোন দিকে আছে, ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, এটা হবে ঋণাত্মক সবচাইতে বড়, ঋণাত্মক হচ্ছে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে -1টাই হচ্ছে সর্বোচ্চ বড়, আর যত আছে সবগুলোই ছোট। তাহলে আমরা এটাকে লিখবো, লিখলাম, মিথ্যা লিখলাম, যে এটা সঠিক নয়। এখন আমরা এই গ নাম্বারকে আমরা সঠিক উত্তর লিখেছি, তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কি হবে বলে, সবচেয়ে বড় ঋণাত্মক, সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ ঋণাত্মকগুলো কোন বড়গুলো কোথায় থাকে, ডান সাইডে থাকে। তাহলে 1 কিন্তু ছোট না, 1 কিন্তু বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ 1-এর পরে আর বড় কোনো ঋণাত্মক সংখ্যা আর পাওয়া যাবে না। তো 1-এর পরে কি আছে, 0 আছে, 0 কিন্তু ঋণাত্মক নয়, তাহলে ঋণাত্মক -1ই একমাত্র বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাও মিথ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বারে, তাহলে গ নাম্বারের উত্তর। এরপরে আমরা যদি দেখি ঘ নাম্বারের উত্তরটা দেখতে চাচ্ছি, তাহলে 8-এর এবার ঘ নাম্বার প্রশ্নটি কি রয়েছে, ঘ নাম্বার 8-এর ঘ নাম্বারটা লিখব, -20 এর চেয়ে 20-এর চেয়ে -26 বড়, -26 বড়, -26 26 বা 26 বা 26 বড়। আমরা একটু দেখে নিই, -20-এর চাইতে কি -26 বড় বলো তো? এর ঋণ পরিমাণ 20 আর এর ঋণের পরিমাণ অর্থাৎ 26 টাকা ঋণ, আর 20 টাকা ঋণ, তাহলে ঋণ 20 আর কোথায় ঋণ 26, তাহলে এটা কিন্তু ঋণের পরিমাণ যার যত বেশি তাই কিন্তু তত ছোট, ঋণের পরিমাণ যার কম সে কিন্তু বড়। তাহলে -20-এর চেয়ে -26 কিন্তু কি হবে, -26 কিন্তু ছোট হবে, কারণ এই 26টা কোন সাইডে আছে। দেখো আমরা যদি এইভাবে সংখ্যা রেখার বাম দিকে যাই, তাহলে একসময় কি পাবো, এটি -20 পাবো, তারপরে -21 পাবো, তাহলে মাইনাস কত পাবো, 22 পাবো, তারপর মাইনাস কত পাবো, 23 পাবো, তারপরে কত পাবো, -24 পাবো, মাইনাস কিন্তু 25 পাবো, মাইনাস কত পাবো, 26 পাবো, তাহলে 26 পাবো, -26 আমরা কোথায় পাবো, বামে। তাহলে -20-এর চাইতে -26 বড় কি বড় না, -20-এর চাইতে -26টা ছোট। দেখো বাম সাইডে আছে, হাতের বামে থাকলি ছোট, হাতের বামে থাকলি, দেখো 20 আছে আমার ডান সাইডে আর -26টা আছে আমার বাম সাইডে, তাহলে -26টা কি হবে, ছোট হবে। তাহলে এটাও কি হবে, তাহলে উত্তরটি হবে মিথ্যা, লিখতে বলছে আমাদেরকে। জাস্ট এখন সঠিক উত্তরটি হবে, তাহলে সঠিক উত্তরটি এখন আমরা লিখব, সঠিক উত্তর হবে -20, তাহলে -20 এর চেয়ে -26 কত হবে, 26 ছোট। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা দেখো 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে যে কোনো উত্তর কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে আমরা কিন্তু দ্রুত উত্তরগুলো করে দিতে পারবো। এর আগের কিন্তু যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সংখ্যা রেখা তোমাদের দাগায় দিতে হবে না, কিন্তু সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু তোমাদের উত্তরটা করতে সহজ হবে। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে আমরা এই উত্তরগুলো অতি সহজে কিন্তু দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই
অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের কাছে তাহলে সর্বপ্রথমে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবের ওপরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই কথা না বাড়ে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।